বলা হয় যে ধৈর্য ধরে সে সফল হয়। আসলেই কি তাই? বিগত 17টি বছর অসংখ্য মানুষ ধৈর্য ধরে আছেন, পথ চেয়ে আছেন তাদের প্রিয়জনকে ফিরে পাবার আশায়। আর সে আশা নিয়ে তারা আজও বেঁচে আছেন। আপনারা জানেন, বিগত 17টি বছর দেশে অসংখ্য মানুষ হয়েছেন গুম, খুন, হত্যা, নির্যাতন আর হয়রানির শিকার। এত কিছুর পরেও তারা চেয়ে পাননি বিচার, বলতে পারেননি সত্য কথা। যে কথা যায়নি বলা, সে কথাগুলোই সময় হয়েছে বলার। এসএটিভির এই প্ল্যাটফর্মে কথা বলবেন আপনি, শুনবে গোটা বিশ্ব। আর আয়োজন নিয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি বাপ্পি খান। আজ আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত রয়েছেন গুমের শিকার পরিবারের একজন ব্যক্তি, যার কারণে তার দুই ভাইকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং আজ পর্যন্ত তারা নিখোঁজ, তারা ফিরে আসেননি। আমাদের সাথে কথা বলার জন্য রয়েছেন সেতাউর রহমান। আমরা কথা বলবো তার সাথে, জানবো তার সাথে ঘটে যাওয়া এবং একই সাথে তার পরিবারের সাথে ঘটে যাওয়া সেই দুঃসহ স্মৃতিগুলোর কথা। জনাব সেতাউর রহমান, আমি শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি এসএটিভির স্টুডিওতে এবং একই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি সেই শুধু চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের স্টুডিওতে এসে কথা বলার জন্য। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এখানে দুটো কথা বলার সুযোগ করে দেওয়া হয়েছে। আপনার প্রতি কৃতজ্ঞতা। আচ্ছা, আপনি যে কথাগুলো মূলত বলার জন্য এখানে আসা আপনার, যে 2016 সালে অর্থাৎ আজ থেকে 10 বছর আগে আপনার দুই ভাইকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে এবং দুইজনকে দুই ডেটে নেওয়া হয়েছিল। 2016 সালেই দুজনকে নেওয়া হয়েছিল যতদূর আমরা আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। তো ঠিক কী কারণে আসলে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, এই বিষয়টা আসলে শুরু থেকে একটু আসতে চাই। আসলে আপনারা সবাই জানেন যে ফ্যাসিবাদ সরকার শাসন আমলে যখন বিনা ভোটের এমপি, মন্ত্রী এবং সরকার গঠন করতে চাইল, ঠিক তখনই আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আন্দোলনের ডাক শুরু হলো। আচ্ছা, সেই আন্দোলনে আমার দায়িত্ব পড়ল চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে সোনা মসজিদ স্থলবন্দর, যেটা একটা বাংলাদেশের মধ্যে সেই রকম জায়গা সরকার নজরদারি। জি, সেই ক্ষেত্রে আমি আমার ছাত্র দলের শক্তি এবং দলের শক্তি দিয়ে সর্বোচ্চ পরিশ্রম করে এই আন্দোলনে আমি সক্ষম হই। সরকার তখন কি করলো, ওই জায়গাতে 144 ধারা জারি করে দিল 2016 সালে, 2014 সালের পরে। আচ্ছা, নির্বাচনের পরে। জি, তারপরে তখন আমাদের আন্দোলন কিন্তু থেমে থাকে নাই, আন্দোলন চলতেই থাকে। কিন্তু আমাদের এই ছাত্রদল, যুবদল এবং অঙ্গ সংগঠন আন্দোলনে যাবে কথা বলে, কিন্তু এই সরকারের অত্যাচারের শিকার হয়ে ভয়ে ভীতু হয়ে তারা দিনে ফোন বন্ধ করে দেয়, রাত্রে কথা বলি দিনে ফোন বন্ধ করে দেয়। তখন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সকলেই চেষ্টা করলেন, ঐক্যবদ্ধ হলেন যে কিভাবে আমাদের সকলকে একটা ঐক্যবদ্ধ করা যায় এবং কোন জায়গাতে বসা যায়, একটা গোপন মিটিংয়ের একটা আয়োজন করা যায়। আচ্ছা, সকলেই জানেন যে চাঁপাইনবাবগঞ্জ জেলায় এত একটা আতঙ্ক ছিল যেটা বলার ভাষা নয়। সেই ক্ষেত্রে কেউ স্থান দিতে চায়নি। আমার অঙ্গ সংগঠনের বিএনপির কোনো দলের সক্রিয় কর্মী স্থান দিতে চায়নি, জায়গা দিতে চায়নি যে আমার এই জায়গায় একটা মিটিং করার পরিবেশ করা হোক কিংবা আমার বাড়িতে করা হোক। কেউ বলেনি, কেউ দায়িত্ব নেয়নি। কিন্তু আমি পাগল, আমি বিএনপির পাগল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া সৈনিক তারেক রহমানের পাগল। সেই ক্ষেত্রে এই দিনের অপেক্ষায় আমি হাত তুলে বললাম আমার বাসায় আমি এই গোপন মিটিংয়ের ব্যবস্থা করব। এবং আপনার বাসায় গোপন মিটিংয়ে এটাই আপনার কাল হলো আসলে পরবর্তীতে? জি। আচ্ছা, সেটা কিভাবে হয়েছিল এবং আপনার দুই ভাইকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টা যেটি বলছিলাম যে শুরুর থেকে একটু যদি। জি, আমি যখন মিটিংয়ের আয়োজন করলাম, জি, এই গোপন মিটিংটা যেভাবে হোক ফাঁস হয়ে যায়, এই স্বৈরাচারী সরকারের অবৈধ এমপি গোলাম রাব্বানির কাছে পৌঁছে যায়। তখনই আমার উপরে শুরু হয় নির্যাতনের জুলুম। 1-2 করতে করতে আমার নামে তখন 17টা মামলা যথানিয়মে, যেখানে যায় ঘটনা ঘটুক না কেন আমার নামে মামলা আছেই। পরে আমি দেখলাম যে না, অবস্থা তো কঠিন। তখন আমি নিজ জেলা থেকে একটু সেবে হই। স্বৈরাচারী শাসন আমলে পুলিশ লীগ আমাকে গ্রেপ্তার করতে ব্যর্থ হলে আমার বাড়ি ঘর ভাঙচুর করে
তবু ক্ষান্ত হয় নাই। আইন শৃঙ্খলা বাহিনী ভাঙচুর করে আপনার ঘর আইন বাড়ি? শৃঙ্খলা বাহিনী প্লাস ছাত্রলীগ, যুবলীগ, আচ্ছা। তারা সহযোগিতায় একসাথে, আচ্ছা আচ্ছা। তবু তারা ক্ষান্ত হয় নাই। পরে আমি ভাবলাম যে হয়তো আমার বাড়ি ঘর ভেঙে হয়তো ক্ষান্ত হয়ে যাবে, কিন্তু না, তার কিছুদিন পরেই আবার আমাকে কে গোপন সূত্রে জানতে পারে যে সেতাউর রহমান চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল সহসভাপতি সে বাড়ি আসছে। আমাকে গ্রেপ্তার করার জন্য পুলিশ আমার বাড়ি ঘেরাও করে। সেই জায়গায় আমাকে না পেয়ে আমার বড় ভাই মিজানুর রহমান, যুবদল নেতা, আচ্ছা, এই যে আমার বড় ভাই মিজানুর রহমান, তখন ওনার বয়স কত ছিল? তখন ওনার বয়স ছিল 28। আচ্ছা। আমার এই ভাইকে বাড়িতে গ্রেপ্তার করে এবং তাকে নির্মমভাবে আচরণ করে মারধর, যাবতীয় নির্যাতন তার উপর চালাচ্ছে। এলাকা মানুষ সবাই দেখেছে, সবাই জানে, হাজার হাজার মানুষ সাক্ষী দিবে, কিন্তু এই শেখ হাসিনার শাসন আমলে আতঙ্ক হয়ে কেউ মুখ খোলেনি। প্রকাশ্যেই তাকে মারধর করেছে, প্রকাশ্যেই মারধর করেছে, সত্য সত্য মানুষ দেখছে তারে। আচ্ছা। আমার বিএনপি অঙ্গ সংগঠনকে আমি ফোন দিলে বলে ঠিক আছে দেখছি বিষয়টা। আমি পরে থেকে যাই, আমি ফোন দিই, একের পর এক থেকেই যাই। আমি তখন আমার আত্মীয় স্বজনকে বললাম যে ওকে যে ধরে নিয়ে গেল, তো আপনি আমার আত্মীয় স্বজনকে নিয়ে আপনারা যান। আরও তো আমার যুবদল, ছাত্রদল, সহযোদ্ধারা আছে, তারাকে নিয়ে থানা যাওয়া হলো। থানা যেয়ে বলে যে আপনার ছেলে তো সক্রিয় সন্ত্রাসী, যার তুলনা নাই, আর বিএনপি করা আমি শিখাইয়ে দেবো তাদের, এবং তাকে ওপরকার নির্দেশে আমার থানা থেকে বাইরে নিয়ে এই যাওয়া। কথাগুলো কে বলেছিল তখন? তখনকার তৎকালীন ওসি রমজান, আচ্ছা। তিনি বললেন। আমার বাবা, আমার সহযোদ্ধারা, আমার সহপাঠীরা সকলেই। উনি তখন ফিরে এলেন। চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় ছিলেন নাকি? তখন তিনি চাঁপাইনবাবগঞ্জ শিখগঞ্জ থানায়। এখনো কি উনি কর্মরত আছেন? ওই ওসি? জি জি, কখন আছে, এখনও তিনি কর্মরত অবস্থায় আছেন। আচ্ছা। তারপর পরে 1-2 করতে করতে প্রায় 2টি মাস চলে যায়। তাকে কোনো মামলা দিয়ে কোর্টে প্রেরণ করছে না। তখন আমাদের মাথায় একটা বুদ্ধি এলো, যে সাপে কামড়ায় সে সাপে বিষ তোলে। তাহলে কি করা যায়? ওই যে এসআই গাজী মোয়াজ্জেম 2টি মোটর সাইকেলে 4 জন, মানে 2জন এসআই এবং 2জন কনস্টেবল সহ 4 জন যে আমার ভাইকে ধরে নিয়ে গেছে, ওই এসআই গাজী মোয়াজ্জেমকে আমি আমার ছোট ভাই রেজাউল করিমকে যোগাযোগ করতে বললাম। এই সেই রেজাউল করিম, আচ্ছা, তাকে যোগাযোগ করতে বললাম। ইনি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত ছাত্র। বলল যে হ্যাঁ, আমার ভাইয়ের জন্য আমি তার সাথে যোগাযোগ করব। পরে এই ভাইয়ের সাথে যোগাযোগ করলে উনি আসে রাজশাহীতে দেখা করতেন। রাজশাহীতে দেখা করে বলতেন যে আজকে আমি এসপির সাথে কথা বলবো, আজকে 10,000 টাকা দেন। আজকে আমি ডিআইজির সাথে কথা বলবো, আজকে 20,000 টাকা দেন। এভাবে দফায় দফায় আমার এই ছোট ভাইয়ের কাছ থেকে টাকা দিচ্ছে, আর আমি টাকাগুলো ব্যবস্থা করে দিতাম। এই যে মোয়াজ্জেম যার কথা বললেন তিনি? জি, এসআই গাজী মোয়াজ্জেম। আচ্ছা। আমি খাবার চাউল বিক্রি করে টাকা দিচ্ছি, আমার বাড়িতে জমা রাখা গম বিক্রি করে টাকা দিচ্ছি, কুরবানির খাসি বিক্রি করে টাকা দিচ্ছি। এক পর্যায়ে আমি দেখলাম যে আমি তো ভাই হারা, আবার আমি আর্থিক হারা হয়ে যাচ্ছি। পরে আমি বললাম, আমার এই ভাইকেই বললাম যে তুমি তার সাথে একটা কন্টাক্টে যাও, আমাদের দফায় দফায় এরকম টাকা না নিয়ে একটা কন্টাক্টে যাও যে কত টাকা নিলে আমার ভাইটাকে ফেরত দেবে। অনুরূপভাবে আমার ভাই ওর সাথে এসআই গাজী মোয়াজ্জেমের সাথে কথা বললেন। জি। কথা বললে এক পর্যায়ে সে বলে যে 20 লক্ষ টাকা লাগবে, যদি 20 লক্ষ টাকা দাও তাহলে আমি এসআই গাজী মোয়াজ্জেম
আমার সহযোদ্ধা ছিল শাহ আলম এবং আমার যে গুরু তৎকালীন ওসি রমজান আলী, এডিশনাল এসপি মাহবুব আলম, এসপি এস এ শহীদুল আলম এবং ডিএজি আছেন। অর্থাৎ তারা ওরা সবাই মানে মিলে- সকলেই একটা সিন্ডিকেট দিয়ে তারা আমার ভাইকে ফেরত দিবে মামলা ছাড়াই। আচ্ছা, তো আমি বললাম যে এত টাকা কোথায় পাবো আমি? তখন তো আমাদের, আপনারা জানেন যে ৭১-এর যুদ্ধ, ১৯৭১-এর যুদ্ধ আমরা বইয়ে পড়েছি, আমাদের জ্ঞান অর্জন করছি, কিন্তু আমরা কিন্তু দেখি নাই, তখন আমাদের বয়স হয় নাই। কিন্তু এই তার করতে যে আমার যুদ্ধ, আমার করণীয়, আমার পরিবারের উপরে নির্যাতন, যে জুলুম ৭১-এর যুদ্ধকে হাইট বানাই দিছে। পরে ভাবলাম যে আমি তো তারই দল করি, যে আমাকে কখনো ছিটকে ফেলবে না, হাজার কষ্টর মাঝে, হাজার বিপদের মাঝে আমার পাশে থাকবে আমার দল, এই বিএনপি, এটা আমার বিশ্বাস। তখন আমি আমাদের বিভাগীয় সাংগঠনিক শহীদ সাইন শওকত ভাই রাজশাহীতে অফিসে ছিলেন, আমি তার কাছে গেলাম। ভাই, আমার তো অন্য কোনো অপরাধ নাই, সক্রিয়ভাবে আমি আন্দোলনে ভূমিকা পালন করছি, বিএনপি অঙ্গ সংগঠনকে আমি শক্তি যোগালছি, আমার সকল শক্তি প্রয়োগ করে আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনা মসজিদ স্থলবন্দর পুরোটা আমি ওয়াচাল করে দিয়েছি। এবং এসব কিছু করার কারণে আপনার ভাইকে এত কিছু তুলে নিয়ে হলো, যাওয়া তো জি। আপনি কি উদ্যোগ নিচ্ছেন ভাই? কই সেটাও রহমান, সবাই তো এখন অন্যরকম অবস্থা, আতঙ্ক বিরাজ করছি, কোথায় যাব, কি করব, মাথায় আসছে না, তো কি করতে হবে তুমি বলো। আমি বললাম যে ভাই, এসআই গাজী মোয়াজ্জেম 20 লক্ষ টাকা চাইছে, তাইলে আমার ভাইকে ফেরত দিবে। আপনি আমার গুরু হিসাবে, আমাদের তখন প্রধানমন্ত্রী, এখন যে প্রধানমন্ত্রী তখন ছিলেন ভারপ্রাপ্ত প্রধান চেয়ারম্যান, জি। চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমি তার কাছে আপনার মাধ্যমে আমি কথাটা আমি পৌঁছে দিতে চাই ভাই, আপনার কাছে আমি টাকা পয়সা নিব না। তখন বলল যে ঠিক আছে, তুমি আমার সাথে কালকে চলো, আমি ঢাকা তোমাকে নিয়ে যাব। আমি ভাইয়ের সাথে ঢাকা রওনা দিলাম। ঢাকা নয়াপল্টন আমাদের বিএনপির কার্যালয়, এখানে আমি আইলাম। তো এই বিএনপির কার্যালয়ে আমরা যে ঢুকবো, সাইডে এই স্বৈরাচারী শাসনের ডিবি, এরা এত একটা মানে সিন্ডিকেট করে রাখছে, কে আসছে আর কে যাচ্ছে সবসময় নজরবন্দি রাখছে। তো আমাকে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শহীদ সাইন শওকত ভাই বলছে, তুমি এখান থেকে দৌড় দিয়ে যাবা এবং দৌড় দিয়ে এখান থেকে সরবা, নাহলে তুমিও গ্রেপ্তার হয়ে যেতে পারো। আমি ও কথাই মনে দিয়ে আমি দৌড় দিয়ে উঠলাম আমাদের সিনিয়র মহাসচিব রুহুল কবির রিজভী ভাইয়ের কাছে। ভাই যাওয়া মাত্রই আমারে জড়িয়ে ধরলো এবং আমার কথাগুলো আবেগের সাথে সুন্দর পরিবেশে কথাগুলো বোঝার চেষ্টা করলেন তিনি আমাকে বললেন, পিঠে হাত দিয়ে আমার বললেন, সেতাউর রহমান, তোমার যা হারাচ্ছে ভাই, তোমার উপরে যা নির্যাতন চলছে, তোমার উপরে যে এই স্বৈরাচারী শাসনের জুলুম চলছে, সেটা আমি এখন কিছু করার নাই, তবে তোমাকে আমি একটু আশ্বস্ত দিতে পারি, তুমি যদি দলের সাথে টিকে থাকতে পারো, সেই দিন পর্যন্ত তুমি যদি দলের সাথে থাকতে পারো, তাহলে তোমার একটা ব্যবস্থা হবে, আমি তোমাকে এই আশ্বস্তটুকু দিতে পারি। আল্লাহর কসম, জনগণের দোয়া নিয়ে সেই কথাগুলো আমি বললাম যে ঠিক আছে ভাই, আমি মরবো কি বাঁচবো জানি না, আল্লাহ যদি আমার হায়াত রাখে, আমি ওই দিন পর্যন্ত আল্লাহ যেন আমাকে বাঁচিয়ে রাখে, সে ব্যবস্থাটা জনগণের দোয়াই যেন হয়ে যায়। পরে আমি সব কথাটুকু বললাম যে ভাই এই থেকে এই হয়েছে, কই তুমি টাকার জন্য চিন্তা করো না, তোমার ভাইকে যে উদ্ধার করতে হবে সেই প্রক্রিয়ায় তুমি ব্যস্ত থাকো।
এ কথা যখন বললো আমাকে, মনে হচ্ছে যে আমার ভাই মিজানুর রহমান গুম হয়ে আছে, কিন্তু আমার ভিতরে একটা শান্তি আইলো যে আমি সার্থক, দল আমার সাথে আছে, আমার সাথে শক্তি আছে। সুতরাং আমাকে আমার আসল আশা আকাঙ্ক্ষায় পৌঁছিতেই হবে, এটাই আমার টার্গেট। পরে আমাকে বললো যে তুমি 2 দিন যাও না, তুমি 2 দিন থাকো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তখন ছিলেন জনাব তারেক রহমান, আমি তোমার কথাগুলো বলবো, তারপরে তুমি এখান থেকে তোমার একটা ব্যবস্থা হবে, আমার বিশ্বাস ব্যবস্থা হবে, সেখান থেকে তুমি নিয়ে যাও। অর্থাৎ 20 লাখ টাকা হলে আপনার ভাইকে আপনি জীবিত ফেরত পাবেন, এবং টাকার ব্যবস্থা হলো কিনা, আপনার ভাইকে আপনি ফেরত পেলেন কিনা, সেই জায়গা থেকে আমরা আসব। তার আগে আমাদের সময় হয়েছে একটি বিরতিতে যাবার, বিরতির পরে এসে আমরা আপনার কাছ থেকে বাকি কথাগুলো জানবো। দর্শক, কথা বলার এ পর্যায়ে সময় হয়েছে একটি বিরতিতে যাবার, কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথে, ফিরছি খুব শীঘ্রই ছোট্ট একটি বিরতির পরেই। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছিলেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন ভুক্তভোগী গুম পরিবারের একজন সদস্য সেতাউর রহমান। আপনি বিরতিতে যাবার আগে আপনার বড় ভাইকে তুলে নিয়ে যাওয়ার সেই নির্মম কাহিনী আমাদেরকে বলছিলেন, এবং 20 লক্ষ টাকার জন্য আপনি ঢাকায় এলেন আপনার ভাইকে জীবিত ফেরত পাবার উদ্দেশ্যে। এরপর সেই টাকার ব্যবস্থা কি হয়েছিল কিনা, এবং আপনার ভাইকে কি শেষ পর্যন্ত ফেরত পেয়েছিলেন কিনা, সেটা যদি একটু সংক্ষেপে আমাদেরকে বলেন। আমি আমার দল বিএনপির কাছ থেকে টাকা নিচ্ছি, বিভিন্নভাবে আমি কিছু টাকা ব্যবস্থা করছি। ওই এসআই গাজী মোয়াজ্জেমকে 9 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা চুক্তি হয়, 9 লক্ষ টাকা আমার এই ভাই রেজাউল করিম, তার ছোট জিনিস, আমার ছোট ভাই, জি, তার হাতে তুলে নেই, এবং শর্ত 7 দিনের মধ্যে আমার ভাইকে ফেরত দিবে। আচ্ছা, আমার ভাইকে দেখাইয়ে দিলে বাকি 11 লক্ষ টাকা আমি দিয়ে দেবো। আচ্ছা। পরে ওভাবেই করা হয়েছে। তিনি ফোন নিয়ে যেতেন, কিন্তু ফোন রাখতে দিতেন না পাশে, কোনো ডকুমেন্ট রাখতে দেননি। তিনি টাকা নিয়েছেন, কোনো যে ডকুমেন্ট হবে বা পাশে কেউ দেখছে এরকমভাবে কোনো, মানে সেই পরিবেশে তিনি কাজ করছেন। টাকা দিয়ে দিল, 7 দিন, 1-2 করতে করতে 6 দিন চলে যায়। আমি আমার ভাইকে বলি, কি খবর, তুমি একটু যোগাযোগ করো। আমার ভাই যোগাযোগ করে, বলে যে ঠিক আছে, আমি ফোনে কোনো কথা বলবো না, আমি কালকে তোমার ওখানে আসছি, তুমি আসো, তোমার সাথে কথা হবে। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওই সাইডে, মানে আমাদের সাহেব বাজার, ওখানে এক জায়গায় গোপনীয় নিরিবিলি মনোরম পরিবেশে তারা বসছে। আমার ভাই গেছে, আমার ভাই 10-12 জনকে সাথে করে নিয়ে গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, তারা পাশে রেখে একাই শুধু ওখানে কথা বলতেছে। পরে বললো যে ভাই, আপনি তো আমার কাছ থেকে 9 লক্ষ টাকা নিচ্ছেন, আমার ভাইকে তো ফেরত পাচ্ছি না, আমরা তো অস্থির, আমি তো কোনো বাড়িতে কথা বলতে পারছি না, আপনি কি খবর ভাই? তখন বলল যে, মানে আমি শর্ট করে বলছি আপনাকে, জি জি। তখন বলল যে ভাই, আরও যে বাকি 11 লক্ষ টাকা আছে, ওই 11 লক্ষ টাকা না দিলে তোমার ভাইকে কস্ট ফায়ার দেওয়া হবে। মানে এর মধ্যে অনেকগুলো কথা হয়েছে। তখন আমার এই ভাই রেজাউল করিম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখন কিন্তু একে তো ভাই গেছে, ভাই হারা শোক, আবার এখান থেকে টাকা 9 লক্ষ টাকা, ভাইয়ের মাথাটা তখন ঠিক ছিল না। তার প্রতি একটু উত্তেজনা হয়ে বলেছিল যে আমার টাকা আপনি খেয়ে নেবেন, আমার ভাইকে আপনি গুম করে রাখবেন, আপনার জানে কি ভয় হয় না? দল কি কখনো পরিবর্তন হবে না? বিএনপি কখনো কি ক্ষমতায় আসবে না? যদি আসে কোনো দিন, জনগণের যদি দোয়া থাকে, আমার মায়ের মতো শত শত মানুষের যদি চোখের পানির মূল্য থাকে, তাহলে আপনাকে একদিন আমি দেখে নেব। এই কথাটা বলা তার জন্য হয়ে গেছিল কাল। সেই দিন রাত 10টায় ঠিক সাদা পোশাকে কিছু আইন শৃঙ্খলা বাহিনী নিয়েছে, পড়ার টেবিলে, আমার ছোট ভাই তখন পরীক্ষা চলছিল, হলে থাকতেন, পড়ার টেবিল থেকে তারে গ্রেফতার করছে। তার হলের ভিতরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে তাকে তুলে নিয়ে এসেছে। জি, তার সহযোদ্ধারা তার বাধা দেওয়ার চেষ্টা করলে তার কানে পেস্তুল ধরছে যে তোমরা যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করো তাহলে একদম ক্রস ফায়ার দিয়ে দেবো। আতঙ্কের সাথে তার সহযোদ্ধারা তার কথা বলতে পারে নাই। সেই ক্ষেত্রে এই ভাইকে নিয়ে
আমার এলাকার বাড়ি যাই, চাঁপাইনবাবগঞ্জ জেলা শিখগঞ্জ থানা। শিখগঞ্জ থানায় যেয়ে আমার এ ভাইকে দিয়ে গেট নক করতে বলে, নাহলে পুলিশের কণ্ঠ শুনলে তো আমার আম্মা আব্বা তো খুলবে না, দরজা খুলবে না। এটা আনুমানিক কোন সময়টার দিকে? রাত প্রায় 2টা সেই দিনই। আচ্ছা। বলে যে খুললেই আমার আম্মা দেখে যে কিরে আমার ছোট ছেলের কণ্ঠ, দরজা খুলে দৌড় দিয়ে আমার আব্বা আম্মা আসছে। এমন মুহূর্তেই আমার আব্বা পড়ে গেছে, পানিতে পড়ে গেছে। আমার আম্মা বলে যে আজ থেকে প্রায় 3 মাস আগে তুমি আমার ছোট ছেলেকে নিয়ে গেছো বাড়ি থেকে, কোনো মামলা দাওনি, কোর্টে প্রেরণ করনি, কোথায় গুম করে রাখছো। আবার আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমএ করা ছাত্র তুমি, আমার ছোট ছেলেকে আবার কেন ধরে নিয়ে এসেছো? তখন বলে যে তোমার ছাত্র নেতা সেতাউর রহমান কোথায়, টাকা যদি আমাদের হাতে তুলে দাও তাহলে তোমার ছোট ছেলে এই রেজাউল করিমকে ফেরত দিব। কিন্তু মায়ের মন, বাবার মন, সকল ছেলে তার কাছে সমান পারে নাই। শুধু বললো যে সে তো রাজনীতি করে, দলের ক্ষেত্রে বাইরে আছে, বলে যে সালার রাজনীতি করা শিখিয়ে দেব। গালিগালাজ করে আমার আব্বা আম্মাকে অপমান করে যে নির্যাতন চালাইছে, সে নির্যাতনের কথা আপনাদের আমি বলে প্রকাশ করতে পারবো না। আমি বুঝতে পারছি, আপনার বুঝাইতে পারবো না। এই নির্যাতন শত শত মানুষ দেখছে, চোখের পানি ছেড়ে দিয়ে শুধু আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই এই পরিবারের পাশে। যে দলের জন্য এত কিছু করছে সেই দলের সক্রিয় বড় বড় নেতা রাজ কোথায়, কেন এই পরিবারের পাশে দাঁড়াচ্ছে না? শত শত মানুষ আমার পরিবারের জন্য মসজিদে দোয়া করছে, আমার পরিবারের জন্য মাঠে ঘাটে প্রত্যেকটা ফ্যামিলি দোয়া করছে। সেই দোয়ার ক্ষেত্রেই এই স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, এটা আমার বিশ্বাস। তা হোক, এক পর্যায়ে নির্যাতন করে আমার ছোট ভাই রেজাউল করিমকে বাড়ি থেকে নিয়ে চলে এলো। তখন তো আমি আর আমার জীবনকে কন্ট্রোল করতে পারি না। আমাকে যদি এই স্বৈরাচারী পুলিশ গ্রেপ্তার করতে ব্যর্থ না হতো, আমাকে যদি ধরতে সক্ষম হতো, তাহলে আমি কি করতো, ক্রস ফায়ার দিত, আমার মৃত্যু হতো। কিন্তু আমার এই পরস্পর 2টা ভাইয়ের জীবন বেঁচে যেত। আপনার এই 2 ভাই আপনার কারণে যে তাদেরকে গুম করা হলো, নিখোঁজ হয়েছিল, তারা কি আজও পর্যন্ত তাদের কোনো সন্ধান কি পেয়েছেন আপনি কিংবা আপনার পরিবার? আমার বড় ভাই মিজানুর রহমান যুবল দল নেতা, ওর সভাপতি, হঠাৎ করে একদিন এসআই নামটা যেন মনে আসছে না আমার, ওর মাধ্যমেই আমার আব্বাকে ডেকে পাঠাই। এটা কতদিন পরে বা কোন সালের কথা? প্রায় ধরেন যে ওই ঘটনা থেকে প্রায় 8 মাস পর, অর্থাৎ ওই 2016 সালেই। জি 2016 সালে 8 মাস পর আমার বাবাকে থানায় ডেকে পাঠাই। আমার বাবা থানা গেলে আমার বাবাকে বলে যে তোমার ছেলের সন্ধানে ঢাকা যাওয়া লাগবে। তো আমার বাবা বলল যে তাহলে আমার ছেলের সন্ধানে ঢাকা যাবেন, তাহলে এটা সুসংবাদ। আমার আব্বা মুখে একটা হাসি দিয়ে বলছে ঠিক আছে বাবা, আমি কখন যাব, কখন তোমরা নিয়ে যাওয়া? তো আমি কি একাই যাব না তোমরা আমার সাথে যাবা? বলছে না, আমাদের এসআই আপনাকে নিয়ে যাবে। তার পরের দিন ঢাকা এসে অজ্ঞাত জায়গা, আমার বাবা চিনে নাই, এসে একটা চেয়ারে বসাই দিয়ে বলে যে তোমার ব্লাড দেওয়া লাগবে। আমার আব্বা বলে কেন?
আপনারা বললেন আমার ছেলের সন্ধানে 2টা ছেলে আপনাদের হেফাজতে, তো আমি ব্লাড দেবো কেন? কইছে না দিতে হবে। আমার আব্বা না দিতে চাইলে তাকে একটা হুমকি দেওয়া হয় এবং তাকে ক্রস ফায়ার দেবে এরকম কথা উল্লেখ করে। তখন আমার আব্বা ভয়ে তার ব্লাড দিচ্ছে, ব্লাড দিয়ে কইছে চলেন যাই। কোথায় যাব? না তো নিজ এলাকায় যেতে হবে। আবার আমার নিজ এলাকায় চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানা নিয়ে গেল। এসআইদের পুলিশের হেফাজত আমার বাড়ি পৌঁছে দিল। আমি তো খবর নিতেই থাকি। তখন আমাকে বলল, আমি বললাম যে আব্বা তোমাকে যে নিয়ে গেছিল তো কি বলছে, ওসি কি বলছে, এসআই কি বলছে? বলছে আমার ব্লাড নিচ্ছে। তখন আমি বুঝতে বাকি থাকলাম না, কিন্তু আমি পরিবারকে কাউকে বললাম না। পরে আমি 3-4 দিন পরে আমি বললাম আব্বা তোমাকে তো ব্লাড নিচ্ছে, তো তুমি যাও থানায় যাও, ওসির কাছে জানো যে খবরটা কি, তোমার ছেলের খবরটা কি। আমার আব্বা সেই দিনই বিকালে গেছে। ওসিকে বলছে যে আমার ছেলের কি সন্ধান, আপনারা বললেন যে সন্ধান দিব, কি সন্ধান? তো বলে যে তোমার মেজ ছেলেও মোহাম্মদ মিজানুর রহমান যুবদল নেতা, সে ক্রস ফায়ারে মারা গেছে। আমার আব্বা বলে কেন? আজ থেকে প্রায় 8 মাস পরে আগে তুমি আমার ছেলেকে বাড়ি থেকে শত শত মানুষের সামনে বিকাল 5টার সময় এসআই গাজী মোয়াজ্জেম ও শাহ আলম 2টি মোটরসাইকেল যোগে নিয়ে আসছে। আমার ছেলে পুলিশ হেফাজতে থাকা সত্ত্বে কোথায় বন্দুক পেল এবং কিভাবে ক্রস ফায়ার হলো আপনার কাছ থেকে আমি জানতে চাই। আমার আব্বা যখন একটা তার 2টি ছেলে চলে গেছে তা তো আর মাথা ঠিক থাকবে না। বয়স্ক মানুষ এক পর্যায়ে উত্তেজনা হয়ে বলছে আমার ছেলের কি হয়েছে, কোথায়, আমি আপনার কাছে এখন জানতে চাই। যখন এ কথা বললো তখন বাকি এসআইগুলো এসে আমার বাবাকে ধাক্কা দিয়ে, ওসি রমজান আলী বলে এই চাচার মাথা নষ্ট হয়ে গেছে রে, চাচাকে নিয়ে যা। আমার আব্বাকে ধাক্কা দিয়ে অমানবিক নির্যাতন করে থানা থেকে বের করে দিয়েছে। আমার আব্বা তারপরও জোর করে করে আসে বলে যে আমার এই ছেলে যুবদল নেতা নাই, মারা গেছে। ঠিক আছে আপনাদের নাটক সার্থক হয়েছে। 8 মাস পর নাটক সাজিয়ে আইনি প্রক্রিয়া নেওয়ার জন্য বললেন যে মারা গেছে। তাহলে আমার ছোট ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সেটা রেজাউল করিম কোথায়? বললে এটা সন্ধান নিতে হবে, পরে আপনারে জানাবো। আমার আব্বাকে নিয়ে গেল। তারাই তুলে নিয়ে গেছে অথচ তারাই সন্ধান জানে না। তারা সন্ধান জানছে কিন্তু বলছে না, তারা বলছে না। জি সেটাই। নাটক প্রক্রিয়া করতেছে, আইনি প্রক্রিয়ায় বাঁচার জন্য বিভিন্ন কায়দা তারা প্রয়োগ করতেছে। পরে আমার বাবা বাড়ি যেতে পারে না, পা ফেলতে পারে না, মনে হয় ওখানে অজ্ঞান হয়ে যাবে। এবং আপনার মা তো নিশ্চয়ই পথ চেয়েছিলেন, পরিবারের অন্য সদস্যরা। কোনো রকম ভাবেই আমার বাবা বাসায় গেলে আমার আম্মা দৌড় দিয়ে আসেন, আমার ছেলে সন্ধান কি নিয়ে এসছো, ওসি কি বলেছে। পরে আমার আম্মাকে বলে আমার আব্বা তোমার ছেলে না, তোমার ছেলে মারা গেছে, তোমার ছেলেকে ক্রস ফায়ার দিয়েছে। এই কথার সাথে সাথে আমার আম্মা ব্রেন স্ট্রোক করে হ্যাঁ আমি বুঝতে পারছি। আসলে এই অবস্থায় আপনাকে বলার মতো কোনো ভাষা আমার জানা নেই। আপনি একটু শান্ত হন। আমি বুঝতে পারছি যে আপনি আপনার আবেগ ধরে রাখতে পারছেন না। এতদিন পরে আপনি আসলে এই কথাগুলো বলতে পেরে আপনার আবেগটা আপনি আটকে রাখতে পারছেন না, সেটা আমি বুঝতে পারছি। দর্শক আপনারা বুঝতে পারছেন যে একজন সাধারণ মানুষ, একটি সাধারণ পরিবারের সন্তান শুধুমাত্র ভিন্ন দল কিংবা ভিন্ন দলের রাজনীতি করার কারণে এভাবে নাটকীয় কায়দায় সিনেমাটিক স্টাইলে তাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে দীর্ঘদিন পর যদি একজন বৃদ্ধ পিতার সামনে বলা হয় যে তার সন্তানকে ক্রস ফায়ারে মেরে ফেলা হয়েছে, আসলে সেই পরিবারের কিংবা সেই পিতার অবস্থাটা তখন কি হয় সেটা একটাবার আপনারাই চিন্তা করুন। আসলে এই অবস্থায় বলার মতো কিংবা সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা এই মুহূর্তে আমার কাছে জানা নেই। ঠিক এই পর্যায়ে সময় হয়েছে আমাদের আরও একটি বিরতিতে যাবার। আমরা বিরতির পরে এসে আরও বাকি কিছু কথা তার থেকে জানবো। কোথাও যাবেন না, দয়া করে থাকুন আমাদের সাথে। আমরা ফিরছি খুব শীঘ্রই, ছোট্ট একটি বিরতির পরেই।
বিরতির পর আর একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছিলেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন ভুক্তভোগী পরিবারের সদস্য সেতাউর রহমান। আপনি বিরতিতে যাবার আগে আসলে যে ঘটনা বলছিলেন, এই ঘটনা আসলে বলার মতো কোনো ভাষা আমার কাছে নেই। আমি নিজেও বাকরুদ্ধ আসলে, যে একটি স্বাধীন সার্বভৌম দেশে শুধুমাত্র ভিন্ন দল করার কারণে একটা পরিবারের উপর এইভাবে নির্যাতন নেমে আসতে পারে, এটা আসলে এখনও অনেকের কাছে কল্পনাতীত। এই ঘটনার পেছনে যে বা যারা জড়িত ছিল, আপনি বলছিলেন যে শুরু থেকে আপনার দুই ভাইয়ের কথা, আপনার আম্মা ব্রেন স্ট্রোক করলেন, তো এই যে এই অবস্থার মধ্যে দিয়ে আপনার পরিবার গেছে, আপনার যে বড় ভাইয়ের কথা যে বললেন, যাকে তুলে নিয়ে যাওয়ার পর 8 মাস পরে তারা বলছে যে ক্রস ফায়ারে নিহত হয়েছেন, তিনি কি বিবাহিত ছিলেন কিনা কিংবা কোনো সন্তান সন্ততি তার ছিল কিনা? জি, তিনি বিবাহিত ছিলেন, তার 3টি ছেলে মেয়ে। এই যে তার এটা স্ত্রী, আমার ভাবি, 2 মেয়ে 1 ছেলে। জি, এই দেখেন, তখন আমাদের প্রধানমন্ত্রী লন্ডনে ছিলেন, তার জন্য দোয়া করছে তার ছেলে মেয়েরা। দেখেন যে আমাদের প্রধানমন্ত্রী, আমার বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে আসলে আমাদের একটা কিছু হবে, একটা বিচার অন্তত আমাদের একটা বিচার পাবো। এবং এই যে তারা এতিম, আমি গেলেই চাচ্চু চাচ্চু করে আমার হাত ধরে কাঁদে, আমার সামনে আছে, আমার বামে আছে। আমি পারি না এদেরকে সান্ত্বনা দেওয়ার মতো, আমি কোনো আমার ভাষা নেই। শুধু আমি বলি, আমার দল, বিএনপি চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী সরকার চালাচ্ছেন, দায়িত্ব নিয়েছেন, তোমরা এতদিন যখন ধৈর্য ধারণ করছো, একটু অপেক্ষা করো বাবা। আমি আমার চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে তোমাদের কথাগুলো বললেই আমার বিশ্বাস, আমার অন্তর বলে তোমাদের জন্য প্রধানমন্ত্রী কিছু একটা করবে। আপনার বড় ভাইয়ের অবস্থা তো আসলে আমরা জানলামই, খুব নির্মম ইতিহাস। আপনার ছোট ভাইয়ের কি আজ পর্যন্ত কোনো সন্ধান পেয়েছেন কিনা? যে আমার ছোট ভাই রেজাউল করিম এখনো কোনো সন্ধান পাই নাই, আজ পর্যন্ত নিখোঁজ। আজ পর্যন্ত নিখোঁজ। আমি 5 আগস্টের পর শেখ হাসিনা পলায়ন হলে আমি একটা শিখগঞ্জ থানায় মামলা করি, এবং সেই মামলায় যারা এলাকায় আমলিক সন্ত্রাসী গুন্ডা বাহিনী যারা আমার পরিবারের উপর অত্যাচার করছে, পুলিশকে সহযোদ্ধার সাথে নিয়ে, তাদেরকে সহ আমার ভাইরাকে যারা ধরে নিয়ে গেছে, নিজ চোখে শত শত মানুষের সামনে তারাকে আমি আসামি করে একটা মামলা করি। আজ পর্যন্ত তারাকে কোনো গ্রেপ্তার করা হয় নাই। আমলিক স্থানীয় যেটু আমলিক, তারা প্রত্যেকেই কি এখনো কর্মরত আছেন আপনি যাদের কথা বলছিলেন? কেউ কেউ কর্মরত আছেন, আচ্ছা, কেউ দেশ থেকে পলায়ন হচ্ছেন। কিন্তু এই যে 5 আগস্টের আগে পরে এই যে আপনার দুই ভাই সংশ্লিষ্ট বিষয় নিয়ে মামলা দায়ের করেছেন, কিংবা তারও আগে আপনাদের পরিবারের উপরে কি কোনো হুমকি ধামকি এসেছে কিনা, কিংবা এই যে আপনার দুই ভাইকে খুঁজতে আপনারা বিভিন্ন জায়গায় গিয়েছেন, আপনার বাবা গিয়েছে, এই 5 আগস্ট পরবর্তী সময়েও কোনো ধরনের কোনো সহযোগিতা পেয়েছেন কিনা সরকার কিংবা আইন শৃঙ্খলা বাহিনী কারো থেকে কিংবা দল থেকে? আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে আমি কোনো সহযোগিতা পাই নাই। আমি এমন কোনো অফিস নাই যে অফিস আমি পৌঁছে নাই। আমি গেছি, বাট আমার কাজ হয় নাই। একটাই অপরাধ, আমি বিএনপি পরিবারের ছেলে, ছাত্রদল করি, সক্রিয় নেতা, এই কারণে আমার স্থান নাই। কিন্তু আমি আমার দলের সিনিয়র নেতারা আমার পাশে ছিলেন, সহযোগিতা করেছেন। বাট এখন প্রধানমন্ত্রীর সাথে যে আমি সাক্ষাৎ করব, আমার কথাগুলো যে আমি বলবো, তো কিছু সুবিধাবাজি নেতার কারণে আমি তার কাছে যেতে আমার কষ্ট হচ্ছে। আপনি কি এই যে বিএনপি যে ক্ষমতায় এলো, যেই দলের কথা আপনি এতক্ষণ বলছিলেন যে শুধুমাত্র এই দল করার কারণে, এই মূলত এটাই অপরাধ, যে এই দল করার কারণে আপনার পরিবারকে এত বড় খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে, আপনার দুই ভাইকে হারিয়েছেন। তো এখন তো বিএনপি ক্ষমতায় এসেছে, জনাব তারেক রহমান এখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, এই সম্প্রতি সময়ের মধ্যে কি আপনি তার কাছে পৌঁছাতে পেরেছেন কিনা, কিংবা কোনো আশ্বস্ততা পেয়েছেন কিনা যে আপনার দুই ভাইয়ের সম্পর্কে? জি, আমি আপনাকে ছবি দেখাই, আমি সাক্ষাৎ করছি। আমি এই দেখেন,
আচ্ছা আচ্ছা, আমি সাক্ষাৎ করেছি, প্রধানমন্ত্রীর সাথে জি সাক্ষাৎ করেছেন, আমি সংসদ প্রধানমন্ত্রীর ভবনের সাথে ভেতরে খুব সাক্ষাৎ করছি সম্ভবত। এবং প্রধানমন্ত্রী আমার কষ্ট দেখে, ফ্যামিলির ওপর নির্যাতন শুনে তিনি আমার দেখেন, আমি তার সাথে মোসাফা করে কথা বলতেছি, তিনি আমাকে আশ্বস্ত করেছেন আমার পরিবার আমি সহ আমার দায়িত্ব নেবেন, আশ্বস্ত করেছেন। কিন্তু এখন পর্যন্ত কার্যকারী হচ্ছে না। আমি আচ্ছা। কার্যকারীর অপেক্ষায় আছি। আমার বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর ইশারা ইঙ্গিতে আমাকে কখন একটা ফোন দিবে বা আমাকে একটু যাওয়ার তার কাছে সুযোগ করে দিবে, জি। আমি এই অপেক্ষায় আছি। আপনাদের মাধ্যমে যদি আমার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যদি জানতে পারে, এ খবর দেখতে পায়, আমার বিশ্বাস জনগণের আশা আমার পরিবারের দায়িত্ব নেবে। আমরাও তেমনটাই প্রত্যাশা করি এবং আমরা যতদূর জানি যে আপনি মায়ের ডাক নামক যে সংগঠন, যেটার প্রধান সমন্বয়ক ছিলেন সানজিদা ইসলাম, তিনিও সম্প্রতি সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে সংসদে যাচ্ছেন, আপনাদের দল ক্ষমতায় এসেছে। তো এই যে ব্যাপক পরিবর্তন হঠাৎ করেই 5ই আগস্টের পরে বিএনপি নতুন করে সরকার গঠন করলো, তো এখন কি আসলেই সত্যিকার অর্থে মনে হচ্ছে যে ভাইকে ফেরত না পেলেও সঠিক বিচারটা পাবেন, সেটাকে এখন মনে হয়? একজন ভুক্তভোগী পরিবার হিসেবে যদি বলেন, আপনি দলের বাইরে গিয়ে একজন সাধারণ মানুষ হিসেবে যদি বলেন, যে এখন কি সত্যিকার অর্থে মনে হয় যে আসলে বিচারটা পাবেন? একবার করে নার্ভাস হয়ে যাই যে আমার যখন দল ক্ষমতায় আসেনি তখন আশায় ছিলাম যে দল ক্ষমতায় আসলে সঠিক বিচার পাবো আমি। আপাতত যেগুলো আমার আশা আকাঙ্ক্ষা, ইনশাল্লাহ আমার বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হলে সবগুলো সঠিক বিচার আমি পাবো। কিন্তু আজ পর্যন্ত আমার এই মামলার আসামি গ্রেপ্তার হচ্ছে না, পুলিশ কথাই শুনছে না। এটা শুধু আমি না, এলাকাবাসী একটা আতঙ্ক বিরাজ করছে এবং আপনার মতো অসংখ্য পরিবার রয়েছে। জি, অসংখ্য পরিবার আতঙ্ক বিরাজ করছে। এখন কেন আমরা বিচার পাবো না? আমরা কোথায় যাব? আমরা তো আশায় ছিলাম যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আসলেই আমরা একটা সুন্দর একটা পরিবেশে একটা বিচার পাবো এলাকার মানুষ। এবং এই 5ই আগস্টের পরবর্তীতে আমরা যেটা দেখেছিলাম যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ছিলেন জনাব তাজুল ইসলাম, তিনি বেশ কিছু দূর তার অগ্রগতিটা আমরা দেখেছি। উনি বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন এবং অনেকটাই অগ্রসর হয়েছিলেন। আমরা দেখলাম যে বিএনপি ক্ষমতায় আসার পরে তাকেও সরিয়ে দেয়া হলো এবং এখানেও নিজ দলের লোককে বসানো হলো। তো এই যে আবার এই জায়গাটার মধ্যেও ঘুরে ফিরে দলীয়করণ, তো এই জায়গাটাকে আপনি কিভাবে দেখেন এবং সেই ক্ষেত্রে কি মনে করেন কিনা আসলে বিচার প্রক্রিয়াটা স্বচ্ছ হবে কিনা? আসলে আপনারা জানেন যে আমাদের দলীয়করণ দেওয়ার ওখানে উদ্দেশ্য হলো যে এই যে গুম খুন পরিবারগুলো যেন সঠিক একটা বিচার পায়, বাবা হারা, মা হারা, সন্তান হারা, স্বামী হারা, এই বিচারগুলো যেন সঠিকভাবে হয়, সেই কারণেই তাকে দল যোগ্য মনে করে সেখানে তাকে বসানো হয়েছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে কি বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে কিনা? যেহেতু একটা মানুষ অনেকটা দূরই এগিয়ে গিয়েছে, তাকে হঠাৎ করে সরিয়ে দিয়ে নতুন একজনকে বসানো, সেই ক্ষেত্রে কি কিছুটা বাধাগ্রস্ত হতে পারে না? মানে আপনি একজন ভুক্তভোগী পরিবারের সদস্য হিসেবে কি মনে করেন? না, আমার দল যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেটা আমি মনে করি না জনগণের স্বার্থে ভালো একটা উদ্যোগ নিয়েছে। আচ্ছা, আমি আপনার পরিবারের এই জায়গাটাতে আবার একটু আসতে চাই যে আপনি যে জায়গাটা থেকে বলছিলেন যে আপনার বাবা এই খবরটা দেবার পর আপনার মায়ের ব্রেন স্ট্রোক হলো, আপনার মা কি জীবিত আছেন কিনা এখন, এবং আপনার বাবা কি অবস্থায় দিন পার করছেন, এবং একই সাথে পুরো পরিবারের কথাটা যদি জানতে চাই, ঠিক কি অবস্থার মধ্যে এখন আছে? আমার মা ব্রেন স্ট্রোক করে মারা গেছেন, আমার বাবা জীবিত আছেন, তবে কখনো সুস্থ কখনো অসুস্থ। এবং আমাকে বারবার আমার বাবা বলে, জি, তুমি যে দল করার কারণে আমার পরিবারে দুটো ছেলে নেই, আমার স্ত্রী নেই, কিন্তু দল তো অনেক দিন হয়ে গেল ক্ষমতায় আসা, তোমার জন্য দল কি করছে আজ পর্যন্ত? তোমার স্থান কোথায়? তুমি কেন তুমি একটা ভালো জায়গায় তুমি যেতে পারছো না? দল তোমার কাছে ঋণী, দল ঋণী হয়েও কি এই উদ্যোগটা নিচ্ছে না কেন?
আর কখন নেবে? এই সব ত্যাগী পরিবারের পাশে যদি না থাকে তাহলে তো দলের একটা ভালো কিছু আশা করা যায় না। জনগণ তো হাজার হাজার জনগণ তো এটা ভালো চোখে দেখবে না। এলে পরিবার কেন আজ পর্যন্ত কেন এলে পরিবারের পাশে সরকার থাকবে না, খোঁজ নিবে না? তোমার কেন আজ তুমি এই দাঁড়ে দাঁড়ে খুঁজতেছো? তোমার সরকারের কাছে যেতে তোমার কেন বাধা থাকবে? আমার বাবা জানতে চাই। আমার বলার মতো পরিবেশ এবং নিজেকে বলার আসলে মতো ঠিক সেই সময় অপরাধী কথাও আমার নাই। নিজেকে ঠিক অপরাধী মনে হয় কিনা আমাকে ঠিক খুব সেই সময়? অপরাধী মনে হয়। আমার ইচ্ছা হয় আমার এই জীবনকে আমি শেষ করে দিই। আমার জন্য যে পরিবার ধ্বংস হয়ে যায়, আজ পর্যন্ত যদি সরকার একটা আশ্বাস্ত দিয়ে যদি কার্যকর না করে, এই পরিবারটার পাশে যদি না থাকে, তাহলে এ দুঃখ আমি কাকে বলবো, আমি কাকে দেখাবো? এই বলার মতো পরিবেশ তো আমার নাই। না পারছি আমি সহ্য করতে, না পারছি কাউকে আমি বুঝাতে বা বলতে। আমরা দেখলাম যে বিএনপি সম্প্রতি ক্ষমতায় আসার পরে বেশ কিছু নতুন নতুন উদ্যোগ নিয়েছে এবং এই নতুন নতুন উদ্যোগে অনেকেই সাড়া দিচ্ছেন, কেউ কেউ বাহবা দিচ্ছেন। কিন্তু আপনারা যারা ভুক্তভোগী আছেন, আমার তো মনে হয় যে আসলে আপনাদের চাহিদাটা অন্য জায়গাতে। তো এই যে দল এতগুলো পদক্ষেপ নিচ্ছে, এর মধ্যে আসলে এই মুহূর্তে যদি একজন ভুক্তভোগী পরিবারের সদস্য হিসেবে জানতে চাই যে সরকারের কাছে আপনার প্রথম চাওয়াটা কি এবং কোন দিকটাতে বেশি প্রাধান্য দেওয়া উচিত? কারণ আপনি নিজেও জানেন আপনার মতো অসংখ্য পরিবার বাংলাদেশে রয়েছে যারা আপনার মতোই এমন নির্যাতনের শিকার বা এখনো এই যন্ত্রণা বয়ে নিয়ে বেড়াচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনার পরামর্শটা কি আসলে সরকারের প্রতি, সেটা যদি একটু সংক্ষেপে বলেন। আসলে যদি আমার মতো পরিবারকে সরকার যদি দায়িত্ব নিয়ে ভালো জায়গায় রাখে, জি, শত শত গুম খুন অন্যায় অত্যাচার পরিবার সক্রিয়ভাবে দোয়া করবে এবং এই দলকে শক্তিশালী করার জন্য আরও কঠিনভাবে কাজ করে যাবে। আর আমার মতো পরিবারকে যদি সরকার দায়িত্ব না নেয়, ছিটকে ফেলে, তাহলে তার করণীয় কি হবে সেটা আল্লাহ জানে। আমরাও এমনটা প্রত্যাশা করি আপনার সাথে, আপনার কথার সাথে মিল রেখে আমরাও বলতে চাই যে সরকার অবশ্যই যে বিগত সময়ে আপনাদের মতো যারা ত্যাগী রয়েছেন, যারা এমন নীরবে কষ্ট সহ্য করেছেন, যন্ত্রণা সহ্য করেছেন, এখনোই যন্ত্রণাগুলো বয়ে নিয়ে বেড়াচ্ছেন, তাদের দিকটা অবশ্যই নজর দিবে এবং খুব দ্রুতই হয়তো বা আপনারা সঠিক বিচারটা পাবেন, এমনটা আমরা প্রত্যাশা করি। এবং আমাদের সময় একেবারেই শেষ। সেই সুদূর চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের স্টুডিওতে আসার জন্য, আপনার কথাগুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জি, আপনাকেও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমার মতো একটা পরিবারকে এখানে এনে দুটো কথা বলার সুযোগ করেছেন এবং আমি যে একটা ভুক্তভোগী পরিবার, আপনাদের মাধ্যমে সারা বাংলার মানুষ জানবে, দেখবে এবং আমাদের জন্য, আপনাদের জন্য, আপনাদের চ্যানেলের জন্য দোয়া করবে। জি, অসংখ্য ধন্যবাদ। জয়ের গল্পগুলো সবাই শোনে, কিন্তু ব্যর্থতার আর্তনাদগুলো কেউ শোনে না। আর ঠিক সেই কথাগুলোই আমরা জানতে চাই, জানাতে চাই আপনার সাথে ঘটে যাওয়া নির্মম সেই বাস্তবতার গল্পগুলো। আমরা চাই স্বাধীন সার্বভৌম দেশে ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে প্রতিটি মানুষ যেন তার স্বাধীনতায় বাঁচতে পারে, ভয়হীন ও নিরাপদ জীবন কাটাতে পারে। আপনার সাথে ঘটে যাওয়া যে কোনো হয়রানি কিংবা নির্যাতনের কথা এসএটিভির এই প্ল্যাটফর্মে এসে বলতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা মেইল করুন যে কথা যায়নি বলা@gmail.com এই মেইলে। আজ বিদায় নিচ্ছি, কিন্তু ফিরছি আগামী বুধবার ঠিক রাত 9টায় নতুন কোনো অতিথি নিয়ে, বলতে না পারা আরও নতুন কিছু কথা নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর বরাবরের মতো থাকুন এসএটিভির সাথেই। আল্লাহ হাফেজ।